হ্যালো এভরিওয়ান, আমার বাংলা ক্লাসে আমি আজকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। কেমন আছো সবাই? ভালো তো? তাহলে এসো, দেরি না করে আজকে আমরা বাংলা ক্লাস আরম্ভ করে দিই। আজকে ব্যাকরণের একটি অধ্যায় নিয়ে আমি আলোচনা করব, যার নাম সমাস। আর যেহেতু এটা সমাসের প্রথম ক্লাস, সেজন্য আমি সমাস 1 কথাটা বসিয়ে দিলাম। প্রথমেই আমরা যেটা দেখে নেব সেটা হচ্ছে সমাস কি ও কেন। সমাস কি এবং কেন। ধরো আমি তোমাদের একটা বাক্য বললাম, কিরকম বললাম সেটা ধরো আমি বোর্ডেও লিখছি। রাজা সিংহ চিহ্নিত আসনে বসে আছেন। রাজা সিংহ চিহ্নিত আসনে বসে আছেন। হলো, এটা একটা বেশ বড়সড় বাক্য। এবার আমি তোমাদের বললাম যে এই বাক্যটাকে একটু ছোট করে বলতে। অনেকেই হাত তুলবে এবং অনেকেই কমন সেন্স অ্যাপ্লাই করে যেটা বলবে যে রাজা সিংহাসনে বসে আছেন, কারণ রাজা মহারাজারা সাধারণত সিংহাসনেই বসে থাকেন। তাহলে রাজা সিংহাসনে বসে আছেন। এবারে পার্থক্যটা কি হলো? দুটো বাক্যই কিন্তু ব্যাকরণগত দিক থেকে সঠিক, কোনোটার মধ্যে কোনোটা ভুল নেই। কিন্তু যেটা হয়েছে, এই যে সিংহ চিহ্নিত আসন, এই যে পরপর বসে থাকা দুয়ের বেশি পদ, তারা একসঙ্গে হয়ে সংক্ষিপ্ত হয়ে একটা মাত্র পদে পরিণত হয়েছে, যেটা হলো সিংহাসন। তাহলে এইটাই হলো সমাস। যেখানে কি হয়, যেখানে পরস্পর অর্থ সম্পর্ক আছে এবং পাশাপাশি বসে আছে দুই বা তার বেশি পদ মিলিত হয়ে একটা মাত্র পদে পরিণত হয়। তাহলে এখান থেকে আমরা চট করে বলতে পারি যে সমাসের মূল কাজটা কি। সমাসের যেটা মূল কাজ সেটা হলো নতুন নতুন শব্দ গঠন। এর আগেও তোমরা আরও অনেকগুলো পদ্ধতি বলো বা কৌশল বলো, তোমরা কিন্তু শিখে এসেছো যেখানে নতুন নতুন শব্দ তৈরি হয়। কীরকম? তোমরা সন্ধি শিখে এসেছো, প্রত্যয়, উপসর্গ, এইগুলোও কিন্তু শব্দ গঠনের এক একটা কৌশল, যার মধ্যে এবার নতুন করে তাহলে আমরা শিখছি সমাস, যেটা শব্দ গঠনের একটা কৌশল। এবার তাহলে আমরা চলে যাব সেটা হচ্ছে প্রথমেই সমাসের ব্যুৎপত্তি দেখে নেব, অর্থাৎ সমাস কিভাবে তৈরি হচ্ছে, সমাসের অর্থ দেখে নেব, সমাসের বিপরীত শব্দ দেখে নেব। তারপরে আমরা যাব সমাসের সংজ্ঞা বা ডেফিনেশনে। আর তারও আগে আমাদের সমাসের যে মূল উদ্দেশ্য সেইটা একবার জেনে নিলে ভালো হয়। সমাসের মূল উদ্দেশ্য কি করবে সেটা। সমাসের মূল উদ্দেশ্য তিনটে। একটা হচ্ছে বাক সংহতি, ছোট করে বলা, রাইট? আরেকটা হচ্ছে সুন্দর ভাষারূপ, অর্থাৎ একটা ছোট্টখাট্ট সুন্দর চেহারা দেওয়া। আরেকটা হচ্ছে সহজ অর্থবোধ, অর্থাৎ যেখানে আমি সহজে অর্থটা বুঝতে পারছি। এগুলো সমস্ত আমি ব্যাখ্যা করে দেব ডেফিনেটলি, উদাহরণ সমেত। তার আগে আমি চট করে চলে যাই, যে তিনটে আমি বললাম সেটা হচ্ছে
সমাস কথাটার ব্যুৎপত্তি কি হবে, অর্থাৎ কিভাবে তৈরি হয়েছে কথাটা। নেক্সট হচ্ছে সমাস কথাটার অর্থ কি, সমাস কথাটার কি অর্থ। আর আরেকটা হচ্ছে সমাসের নিশ্চয়ই একটা বিপরীত শব্দ থাকতেই পারে, সেই বিপরীত শব্দটাই বা কি সেটা আমরা দেখে নেব। কীরকম আসছে তাহলে আনসারগুলো একবার। সমাস কথাটার ব্যুৎপত্তি হচ্ছে, আমি একবার চট করে লিখে নিই, তারপরে পড়ে দিচ্ছি। উচ্চারণ করব আমরা এরকমভাবে, সম্পূর্বক অসধাতু যোগ অ। সমটা বোঝাই যাচ্ছে এখানে একটা উপসর্গ, তাহলে ধাতুর সঙ্গে সম উপসর্গটা যুক্ত হয়েছে এবং তারপরে একটা অপ্রত্যয় চলে এসেছে, তাহলে সম্পূর্বক অসধাতু যোগ অ মিলে তৈরি হচ্ছে সমাস এই কথাটা। এবারে এসো সমাস কথাটার অর্থ কি। সমাস কথাটার অর্থ হচ্ছে সংক্ষেপ, অর্থাৎ যেখানে আমরা ছোট করছি বিষয়টাকে, সংক্ষিপ্ত করছি। এবারে তাহলে সমাস কথাটার বিপরীত শব্দ কি হতে পারে, সেটা হচ্ছে ব্যাস। ব্যাস কথাটার মানে হলো বড় করে ব্যাখ্যা করা, অর্থাৎ সমাস যেখানে ছোট করছে, সংক্ষিপ্ত করছে, সেখানেই ব্যাস কিনা বড় করছে, ব্যাখ্যা করছে, বিস্তার করছে। তাহলে এটাই হয়ে গেল সমাসের ব্যুৎপত্তি, সমাসের অর্থ, সমাসের বিপরীত শব্দ। এবার তাহলে আমরা সরাসরি চলে যাব সমাস কথাটার সংজ্ঞাতে, ডেফিনেশনে। সমাসের সংজ্ঞা, সংজ্ঞাটা কি সেটা জানবার আগে আমি সবাইকে একটু বলবো যে সংজ্ঞা বানানটা তারা যেন একটু খেয়াল করে, কারণ ভীষণ বানানটা ভুল হয়। সংজ্ঞা বানান হচ্ছে দন্তেস্ব অনুস্বার বর্গের জয় ইয় আকার। কি বলা হচ্ছে সংজ্ঞাতে, সেটা হচ্ছে সংক্ষেপে সুন্দর করে বলার জন্য বাক্যে পাশাপাশি অবস্থিত পরস্পর অর্থ সম্পর্কযুক্ত, অর্থাৎ একটার সঙ্গে আরেকটার কিন্তু অর্থ সম্পর্ক থাকতে হবে, পরস্পর অর্থ সম্পর্কযুক্ত দুই বা ততোধিক পদ মিলিত হয়ে, দুই বা ততোধিক পদ মিলিত হয়ে এক পদে পরিণত হলে তাকেই বলে সমাস। ক্লিয়ার? এবার এটা ডেফিনেশন হলো, আমরা এখান থেকেই চট করে একটু এক্সাম্পলটায় চলে যাব। কেমন? এক্সাম্পলটা দেখে নেব একটু আমরা, খেয়াল করবে সবাই। ধরো আমি বললাম কাজল কালো। এবার এই যে কাজল কালো অর্থ বুঝে যদি আমি এটাকে একটা বাক্যে বিশ্লেষণ করি, তাহলে কি আসবে, সেটা হচ্ছে কাজলের ন্যায় কালো। আমরা অনেক সময় বলি যে আকাশে কাজল কালো মেঘ করেছে, তাহলে এই যে কাজলের ন্যায় কালো। এবারে একটু খেয়াল করো যে আমাদের কি হচ্ছে এখানে। প্রথম কথা, এখানে দুইয়ের বেশি পদ রয়েছে এবং সেগুলো সব পাশাপাশি বসে আছে। কাজল, কাজলের পাশেই ন্যায়, ন্যায়ের পাশেই কালো।
শুধু তাই না, কাজলের মতো কালো। এই যে পরস্পর অর্থ সম্পর্কযুক্ত দুয়ের বেশি পদ মিলিত হয়ে একটা মাত্র পদে পরিণত হলো। ঠিক আছে, তাহলে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে এটাই, যে পদগুলো পাশাপাশি বসে থাকতে হবে, তাদের মধ্যে একটা অর্থের সম্পর্ক থাকতে হবে এবং তারা একটা মাত্র পদ পরিণত করবে, গঠন করবে। সেই একটা পদ তুমি একমাত্রাতেও আনতে পারো, আবার যখন আমরা আরও এগোবো তখন দেখবো যে আমরা হাইফেন দিয়েও কিন্তু আনতে পারি, কিন্তু হাইফেন দিয়ে আনা মানেই সেটা এক পদই হয়ে আছে। আর এটার উদ্দেশ্যটা কি না, আমি সংক্ষিপ্ত করব এবং আমি সুন্দর করে বলবো। ক্লিয়ার? দেখো, এর আগেও কিন্তু আমি উদ্দেশ্যতে বলে দিয়েছি সেগুলো, যে বাক সংহতি মানে ছোট করে বলা, সুন্দর হবে জিনিসটা, আর সহজে অর্থটা বোধগম্য হবে। ক্লিয়ার সবার কাছে এত দূর? এবার তাহলে আমি চলে যাচ্ছি সমাসের অঙ্গ প্রত্যঙ্গতে, অর্থাৎ আমি কিন্তু এখানে সমাসের শ্রেণী বিভাগে যাচ্ছি না, আমি এখানে সমাসের নানা রকম যে অঙ্গ প্রত্যঙ্গ, কোনটাকে ব্যাসবাক্য, কোনটাকে সমস্যমান পদ, কোনটা সমাসবদ্ধ পদ, এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে এখানে আমার সাবহেডিং হয়ে যাবে সমাসের অঙ্গ প্রত্যঙ্গ। কি হচ্ছে সেখানে? ক, আগে আমি শব্দগুলো লিখি, বা টার্ম বা পরিভাষাগুলো আগে আমি লিখি চট করে। এক হচ্ছে ব্যাসবাক্য, এর অন্য কি কি নাম আছে আমি এক্ষুনি দিয়ে দেব, সেগুলো ব্যাসবাক্য। দুই হচ্ছে সমস্যমান পদ, সমস্যমান পদ। তিন হচ্ছে সমাসবদ্ধ পদ। আর চার হচ্ছে পূর্বপদ ও পরপদ। এবারে যেটা আমি বলছিলাম যে এদের যে কার কি কি নাম আছে সেগুলো একটু দেখে নি চট করে। ব্যাসবাক্যের আরও দুটো নাম হয়, যার মধ্যে একটা ভীষণ প্রচলিত, সেটা হচ্ছে বিগ্রহ বাক্য, আর একটা নাম হয় সমাস বাক্য। এই সমাস বাক্য টার্মটা সব বইতে পাবে না, কিন্তু জেনে রাখো, কারণ কখন কীরকম কোয়েশ্চেন আসে সেটা তো আমরা জানি না, সেজন্য জেনে রাখাটা খুব দরকার। টুক করে হয়তো বলে দিল যে ব্যাসবাক্য আর কি কি নামে পরিচিত, যেই কি কি কথাটা আসবে তখনই বোঝাই যাচ্ছে যে মোর দ্যান ওয়ান তোমার কাছে চাওয়া হচ্ছে। ঠিক সেরকমভাবেই সমাসবদ্ধ পদের আরেকটা নাম হচ্ছে সমস্ত পদ। পরপদের আরেকটা নাম হচ্ছে উত্তর পদ। খেয়াল করো, উত্তর কথাটার একটা অর্থ হতেই পারে প্রশ্নের উত্তর, আনসার, আরেকটা অর্থ কিন্তু হচ্ছে উত্তর বা পরে, পরবর্তী। এবারে তাহলে চলে এসো কোনটাকে কি বলে। ব্যাসবাক্য কি? ব্যাসবাক্য হচ্ছে যে বাক্য বা বাক্যাংশ দ্বারা, যে বাক্য বা বাক্যাংশ দ্বারা সমাসবদ্ধ পদকে ব্যাখ্যা করা হয়। একটু কি চেনা চেনা লাগছে? একটু আগে আমরা কিছু একটা পড়ে এসেছিলাম, ব্যাস কথাটা পড়ে এসেছি, সমাসের বিপরীত শব্দ ব্যাস, যার মানেই হচ্ছে বড় করে ব্যাখ্যা করা। সেখান থেকেই তাহলে আসছে ব্যাস বাক্য কথাটা, যেখানে এমন একটা বাক্য বা বাক্যাংশ যেটা সমাসবদ্ধ পদকে ব্যাখ্যা করবে। এবার তিনটে ডট দিলাম কেন? কারণ বাকিটা বোঝাই যাচ্ছে যে তাকেই বলা হয় ব্যাসবাক্য। এবারে এসো সমস্যমান পদ। সমস্যমান পদ কি?
ব্যাসবাক্যের অন্তর্গত প্রতিটি পদকে বলা হয় সমস্যমান পদ। ব্যাসবাক্যের অন্তর্গত প্রতিটি পদকে বলা হবে সমস্যমান পদ। চিন্তার কিচ্ছু নেই, আমি একটু বাদেই উদাহরণ দিয়ে সমস্ত বুঝিয়ে দেব। এবার সমাসবদ্ধ পদ। সমাসবদ্ধ পদটা কি? সমাসবদ্ধ পদটা হচ্ছে যে দুই বা ততোধিক, ততোধিক মানে দুইয়ের বেশি, দুই বা ততোধিক পদ মিলিত হয়ে যে একটি মাত্র পদ গঠন করে তাকেই তাহলে বলা হচ্ছে সমাসবদ্ধ পদ। ঠিক আছে, এবারে চলে এসো তাহলে পূর্বপদ আর পরপদ। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে সমস্যমান পদের পূর্বের পদটি পূর্বপদ ও পরের পদটি পরপদ। এইগুলো যেটা হলো সেটা হচ্ছে আমাদের গ্রামাটিক্যাল টার্মস, ব্যাকরণের যে পরিভাষা। এবার তাহলে এইগুলোকেই আমরা উদাহরণ হিসেবে দেখব, বুঝে নেব কীরকম। উদাহরণে আমরা ধরো আনলাম সিংহাসন, যেটা দিয়ে শুরু করেছিলাম সেটাই আনলাম, সিংহাসন। সিংহাসন তুমি এবার অর্থ বুঝে যখন ব্যাসবাক্য করছো কিরকম আসবে সেখানে? সিংহ চিহ্নিত আসন। এবার খেয়াল করো, এইটাই হচ্ছে সেই বাক্য বা বাক্যাংশ যেটা দিয়ে আমি সমাসবদ্ধ পদটাকে ব্যাখ্যা করলাম, বিশ্লেষণ করলাম। তাহলে এটাকেই আমি বলবো ব্যাসবাক্য। এবার এই ব্যাসবাক্যের অন্তর্গত প্রত্যেকটা পদ, এই যে সিংহ, এই যে চিহ্নিত আর এই যে আসন, এই প্রত্যেকটা পদ হয়ে যাচ্ছে আমার সমস্যমান পদ। প্রত্যেকটা হয়ে গেল সমস্যমান পদ। এবারে সমস্যমান পদগুলো মিলিত হয়ে যে একটা মাত্র পদ গঠন করছে সেটাকেই তাহলে আমরা বলছি সমাসবদ্ধ পদ। ঠিক আছে, সেটাকেই আমরা বলছি সমাসবদ্ধ পদ। এবার রইল বাকি পূর্বপদ আর পরপদ। সেটা আমরা কিভাবে বুঝবো? একটু খেয়াল করো আমি বোর্ডে কি লিখছি। সমস্যমান মূল পদ। ওপরের এক্সাম্পলটা থেকেই খুব সহজে বলা যায় যে সমস্যমান মূল পদ যার ওপরে অর্থটা দাঁড়িয়ে আছে সেই মূল পদগুলো কি কি? একটা হচ্ছে সিংহ আর আরেকটা হচ্ছে আসন। অর্থাৎ এমন একটা আসন, এমন একটা বসবার জায়গা যেখানে সিংহের মুখটা খোদাই করা আছে। তাহলে সিংহটা এখানে প্রধান, আসনটা এখানে প্রধান। তাহলে এবার চিহ্নিত, চিহ্নিতটা কি জাতীয় সমস্যমান পদ হবে? চিহ্নিতটাকে আমরা বলবো সমস্যমান সহায়ক পদ।
এটাকে আমরা বলছি সমস্যমান সহায়ক পদ, যেটা চিহ্নিত। এবার আমার যেটা মূল কাজ, সমস্যমান যে মূল পদ সেইটাকে ধরে এইটা হয়ে যাচ্ছে পূর্বপদ, আর এইটা হয়ে যাচ্ছে পরপদ। এটা যেহেতু সহায়ক পদ, সেজন্য এটাকে কিন্তু আমি পূর্ব বা পরপদ কোনোটাই বলতে পারছি না, কারণ এটা জাস্ট সাহায্য করতে এসেছে। এবার তোমাদের জন্য একটা টিপ আমার দেওয়া থাকবে, সেটা হচ্ছে যে যারা এই রকমভাবে চট করে বুঝতে পারছো না যে কোনটা সমস্যমান মূল পদ, সেটাকে ধরে পূর্বপদ পরপদ ইত্যাদি, ওসব কিচ্ছু ঝামেলায় যাবার দরকার নেই। তোমরা কি করবে, তোমরা সমাসবদ্ধ পদটাকে নেবে। যেমন এখানে সিংহাসন, আমি আরেকটা এক্সাম্পল যেরকম করতেই পারি, ধরো মৌমাছি হলো। এবারে একটু খেয়াল করো, সিংহাসনে সন্ধি হয়ে গেছে। যদি আমি সন্ধিটাকে বিচ্ছেদ করি, তাহলে সিংহ যুক্ত আসন, তাহলে যেটা আমি আগে পেয়ে গেলাম সেটাই হয়ে যাচ্ছে আমার পূর্বপদ, আর যেটা পরে পড়ে থাকলো সেটাই হয়ে যাচ্ছে আমার পরপদ। আর যেখানে সন্ধি হয়নি, যেমন এখানে সন্ধি হয়নি, কিন্তু এটাকে পরিষ্কার আমরা দুটো ভাগে ভাগ করতে পারছি, মৌ আর মাছি। মৌটা তাহলে হয়ে যাচ্ছে পূর্বপদ, মাছিটা হয়ে যাচ্ছে পরপদ। এটা জাস্ট আমার টিপ হিসেবে দেওয়া থাকলো। তোমরা যখন কোয়েশ্চেন আনসার করছো তখন ব্যাকরণের পরিভাষাটাই লিখছো, যে সমস্যমান পদের পূর্বেরটাকে, প্রথমেরটাকে বলা হচ্ছে পূর্বপদ, পরেরটাকে বলা হচ্ছে পরপদ। আর নিজের বোঝার সুবিধের জন্য কোথাও সন্ধিটাকে বিচ্ছেদ করে দুটো পদ বার করে নিচ্ছ, কোথাও বা যেখানে পদটা জাস্ট জুড়ে আছে, একসঙ্গে বসে আছে, সেখান থেকেই তোমরা পূর্বপদ পরপদ বার করে নিতে পারছো। আশা করা যায় যে এই পর্যন্ত বুঝতে কারোর কোনো অসুবিধে নেই। এবার তাহলে আমি চলে যাচ্ছি আমার পরের যে ভাগটাতে। পরের ভাগটা কি? পরের ভাগটা একটা ভীষণ ইম্পর্ট্যান্ট সাবটপিক, সেটা হচ্ছে সন্ধি ও সমাসের পার্থক্য। শুরুতেই আমি যেটা বলে রাখবো সেটা হচ্ছে, বাংলা ব্যাকরণে যখন আমরা পার্থক্য করব, সেখানে কিন্তু কখনোই বিজ্ঞানের মতো বা সায়েন্স সাবজেক্টের মতো মাঝখানে দাগ টেনে কলাম সেট করব না। আমরা ডেফিনেটলি পয়েন্ট ওয়াইজ যাব, কিন্তু আমরা টানা যাব। কীরকম? 1 নম্বর পয়েন্ট আমি সেট করছি, সন্ধিতে ধ্বনির সঙ্গে ধ্বনির মিলন ঘটে, সমাসে পদের সঙ্গে পদের মিলন। এটা খুব চেনা একটা পয়েন্ট চলে এলো কিন্তু, কারণ সন্ধিতে গোটা শব্দটা আরেকটা শব্দের সঙ্গে যুক্ত হচ্ছে না, কেবলমাত্র সন্ধি চিহ্নের আগে সন্ধি চিহ্নের পরে যে দুটো ধ্বনি আছে সেই দুটো ধ্বনির মধ্যে মিলন হচ্ছে, whereas সমাসে পদের সঙ্গে পদের মিলন ঘটছে। এবারে চলে এসো 2 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে সন্ধির মিলন, সন্ধির মিলন উচ্চারণগত। উচ্চারণে ধরা পড়ছে তফাৎটা, হিম যুক্ত আলয় তৈরি হয়ে যাচ্ছে হিমালয়, উচ্চারণে এলো। আর সমাসের মিলন, সমাসের মিলন সেটা কিন্তু অর্থগত, অর্থাৎ সেখানে আমরা বলতে পারি হিম নির্মিত আলয়, এমন একটা আবাসস্থান, এমন একটা গৃহ বা বাড়ি যেটা তুষার বা হিম বা বরফ দিয়ে তৈরি হয়েছে।
এবারে 3 নম্বরে এসো। সন্ধিতে দুই ধ্বনির মিলন ঘটে। সন্ধিতে দুই ধ্বনির মিলন ঘটে। আর সমাসে কি হয়? সমাসে দুই বা ততোধিক পদের মিলন ঘটে। তাহলে সন্ধিতে সবসময় দুটো ধ্বনিরই মিলন ঘটবে, কিন্তু সমাসে দুটো পদও হতে পারে বা দুয়ের বেশি পদও হতে পারে, তাদের মধ্যে মিলন ঘটবে। আর একটা জিনিস আমি একটু বলবো, সেটা হচ্ছে যে আমি এখানে বোঝাবার সময় স্ট্রোক চিহ্ন দিলাম এই জায়গাটাতে, কিন্তু তোমরা যখন খাতায় লিখবে তখন কিন্তু বা কথাটা ব্যবহার করবে। এটা আমি বোঝাবার সুবিধার জন্য করে দিলাম। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি সন্ধি আর সমাসের পার্থক্যের জায়গাটা। এবার আমি যেটা মেন আসব সেটা হচ্ছে সমাসের শ্রেণী বিভাগে। সমাসের শ্রেণী বিভাগটা আমরা কীরকমভাবে করব? কোনো কোনো সমাসে আমরা দেখি পূর্বপদের অর্থ প্রাধান্য, পরপদের অর্থ প্রাধান্য, কোথাও বা উভয় পদ, কোথাও বা কোনোটারই নয়, তৃতীয় একটা পদের অর্থ প্রাধান্য। তো সেইটার ভিত্তিতে শ্রেণী বিভাগটা হবে। সেজন্য আমি আগেই করে দিচ্ছি, পূর্বপদ, পরপদ, উভয় পদ বা তৃতীয় পদের অর্থ প্রাধান্য অনুসারে, সেই অনুসারে আমরা দেখে নেব যে সমাসের যে মূল ভাগ সেটা কিরকম হতে পারে। কিরকম হতে পারে? প্রথম একটা ভাগ আমি টানছি, আমি কয়েকটা ভাগগুলোকে আগে টেনে নিই। অ্যাসিমেট্রিক্যাল ভাগ অবশ্যই টানতে হবে। এবারে আমি একটু ভাগ ভাগ করে নিচ্ছি ডটেড লাইন দিয়ে, কারণ এই যে 6টা করলাম আগের, এই 6টাই হচ্ছে মূল, পরেরগুলো অপ্রধান। কেমন? এবারে তাহলে চলে এসো যে কি কি 6টা মূল ভাগ আমরা পাচ্ছি। একটা পাচ্ছি দ্বন্দ্ব, একটা পাচ্ছি দ্বিগু, একটা পাচ্ছি তৎপুরুষ, নেক্সট কর্মধারয়, তারপরে আসছে বহুব্রীহি, আর 6 নম্বর যে ভাগটা সেটা হচ্ছে অব্যয়ীভাব। এবার কোনটাতে কিসের প্রাধান্য আসছে আমরা চট করে দেখে নেব। দ্বন্দ্বতে উভয় পদের অর্থ প্রাধান্য হলো। এবার দ্বিগু, তৎপুরুষ আর কর্মধারয়তে আমরা দেখব সব কটাতেই পরপদের অর্থ প্রাধান্য। কি দেখছি? সব কটাতেই পরপদের অর্থ প্রাধান্য। এবার বহুব্রীহিতে আমরা দেখব তৃতীয় পদের অর্থ প্রাধান্য। একটু খেয়াল করবে, আমি কিন্তু এবার চট করে একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করব। অব্যয়ীভাবে আমরা দেখছি পূর্বপদের অর্থ প্রাধান্য। পূর্বপদের অর্থ প্রাধান্য।
এবার আমার যে কোয়েশ্চেনটা ছিল সেটা আর কিছুই নয় যে কোন দুটো সমাস ঠিক পরস্পরের বিপরীত। বোর্ড থেকে এটা কিন্তু একদম স্পষ্ট যে দ্বন্দ্ব আর বহুব্রীহি এরা দুটো পরস্পরের ঠিক বিপরীত, একে অপরের বিপরীত। কারণ দ্বন্দ্ব সমাসে যেখানে উভয় পদের অর্থ প্রাধান্য পাচ্ছে, বহুব্রীহিতে সেখানে কোনোটারই অর্থ প্রাধান্য পাচ্ছে না, তৃতীয় একটা পদের অর্থ প্রাধান্য পাচ্ছে। হলো। এবার তাহলে অপ্রধান ভাগ কি আসছে? অপ্রধান ভাগের মধ্যে প্রথমটা আসবে নিত্য সমাস, তার পরেরটা যেটা আসবে সেটা হচ্ছে অলোপ সমাস, আর লাস্ট যেটা আসবে সেটা হচ্ছে বাক্যাশ্রয়ী সমাস। ঠিক আছে, এই তিনটে হচ্ছে অপ্রধান। এবার তোমাদের কাছে যদি সমাসকে কভাগে ভাগ করা যায় ও কি কি, তোমরা কিন্তু পরিষ্কার বলবে যে সমাসকে 9টি ভাগে ভাগ করা যায় বলে পরপর নামগুলো দিয়ে দেবে। হলো? ক্লিয়ার সবার কাছে? এবার এই পর্যন্তই আমার আজকের ক্লাস থাকবে, কিন্তু আজকের ক্লাস শেষ করবার আগে আমি কিছু স্যাম্পল কোয়েশ্চেন্স দিয়ে দেবো, কিছু স্যাম্পল প্রশ্ন আমি দিয়ে দেবো, যার মধ্যে এমসিকিউ এবং এসএকিউ বেসড কোয়েশ্চেন থাকবে, যেটা নিয়ে আমি যখন পর্ব 2তে আসব, পর্ব 2-এর পড়ানো হয়ে গেলে আমি সেগুলোর উত্তর আলোচনা করব। তাহলে এইটা হচ্ছে প্রশ্নাবলী। কেমন? প্রশ্নাবলীর মধ্যে যেটা প্রথমেই পড়ছে সেটা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো, অর্থাৎ এমসিকিউ। আমি আগে কোয়েশ্চেনগুলো দিয়ে নিই, অপশানগুলো দিয়ে নিই, তারপরে আমি সব বলে দেব যে কিভাবে করতে হবে, কিন্তু বাড়িতে একটু কাজটা করে রেখো যাতে আমার সঙ্গে আনসারটা মেলাতে পারো। এবার 1.1 প্রথম কোয়েশ্চেন কি আসছে? সমাস কথার অর্থ কি? এতক্ষণের পড়া থেকে এগুলো কিন্তু সমস্ত আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। আমি 4টে অপশন দিয়ে দিচ্ছি: ব্যাখ্যা, সংক্ষেপ, মিলন, আর লাস্ট অপশন হচ্ছে যুক্ত করা। হয়ে গেল। এবারে আমার পরের এমসিকিউ আসবে 1.2। 1.2তে কি আসবে? সমাসবদ্ধ পদ অপর কি নামে পরিচিত? সমাসবদ্ধ পদ অপর কি নামে পরিচিত? অপশন কি কি দিচ্ছি? সমস্যমান পদ, বিগ্রহ পদ, সমস্ত পদ, আর অনেক সময় আরেকটা অপশন থাকে এর কোনোটি নয়। এরকম অপশনও কিন্তু থাকতে পারে। হ্যাঁ, সব কিছুর জন্যই তৈরি থাকতে হবে আমাদের। এর কোনোটি নয়। এবার চলে এসো পরের এমসিকিউ। পরের এমসিকিউ কীরকম আসছে? সমাস কথাটির বিপরীত শব্দ কি? এটাও কিন্তু আমি আজকের ক্লাসে করিয়ে রেখেছি। সমাস কথাটির বিপরীত শব্দ কি? আমি অপশানে যাচ্ছি: ব্যাস, সেকেন্ড অপশন ব্যাখ্যা, থার্ড অপশন সংক্ষেপ, আর লাস্ট অপশন পরে সৃষ্ট।
পরে সৃষ্ট হয়ে গেল। এই কটা, আরও অনেক হতে পারে, কিন্তু আমি জাস্ট স্যাম্পল হিসেবে দিচ্ছি বলে আমি এই কটা দিলাম। এবারে চলে এসো এসএ কিউ। এসএ কিউয়ের ফরম্যাটটা কীরকম থাকে? এসএ কিউয়ের ফরম্যাটটা থাকে কম বেশি 20 শব্দে উত্তর দাও। কম বেশি 20 শব্দে উত্তর দাও, অর্থাৎ সেখানে কিন্তু খেয়াল রেখো শব্দ সংখ্যা 10% শিথিলযোগ্য। এটা আমি আজকে গ্রামারের চ্যাপ্টারের জন্য বললাম। এর পরবর্তীকালে যখন আমি গদ্য বা পদ্য নিয়ে আলোচনা করব, তখনও কিন্তু এই সেম জিনিসটাই থাকবে যে তুমি ম্যাক্সিমাম 22টা বা 23টা পর্যন্ত শব্দ সংখ্যা করতে পারো, তার বেশি কিন্তু করতে পারো না। এদিকে কম হলে কোনো ক্ষতি নেই, সেজন্য সবসময় এসএ কিউতে টু দ্য পয়েন্টে আনসার দেবার চেষ্টা করবে, একদম টু দ্য পয়েন্টে। তাহলে এবার 2-1 ব্যাস বাক্য, কোয়েশ্চেনগুলো ভালো করে একটু খেয়াল করে নাও। ব্যাস বাক্য অপর কি কি নামে পরিচিত? আমি আজকেই আলোচনা করছিলাম না এটা নিয়ে, যে এরকম কোয়েশ্চেন থাকতেই পারে, থাকে কিন্তু টেস্ট পেপারে কিন্তু পাওয়া যায়। ব্যাস বাক্য অপর কি কি নামে পরিচিত। এবারে হচ্ছে সন্ধি ও সমাসের দুটি পার্থক্য লেখো। এটাও ক্লাসে করানো আছে, আমি সমস্ত ক্লাসে করানো থেকেই দিচ্ছি যে এই রকম ধরনের কোয়েশ্চেনই কিন্তু তোমরা পাবে পরীক্ষাতে। নেক্সট হচ্ছে সমস্যমান পদ কাকে বলে? সমস্যমান পদ কাকে বলে? উদাহরণ সহ বুঝিয়ে দাও। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, প্রশ্নে যদি বলে কাকে বলে, শুধু কাকে বলে টুকুই লিখবে, না চাওয়া হলে উদাহরণ দেবে না। যদি এবার বলে কাকে বলে উদাহরণ দাও, তাহলে সেখানে ডেফিনেশন, এক্সাম্পল। আর যেটা আমি মাত্র দিলাম যে কাকে বলে উদাহরণ সহ বুঝিয়ে দাও, তাহলে আনসারটারই 3টে পার্ট কিন্তু হতে হবে। একটা পার্ট হচ্ছে তোমার ডেফিনেশন, একটা পার্ট হচ্ছে তোমার এক্সাম্পল, এবং আরেকটা পার্ট হচ্ছে বিশ্লেষণ বা এক্সপ্ল্যানেশন। কেমন? এবার 2.4 পূর্বপদ ও পরপদ বলতে কি বোঝো? এখানে কিন্তু তোমাকে বলেনি যে উদাহরণ দিয়ে বলো, তার মানে শুধু সংজ্ঞা হলেই যথেষ্ট। আর 2.5 সমাস কথাটির ব্যুৎপত্তি নির্ণয় করো। ব্যুৎপত্তি বিষয়টা আমার আজকেই করানো হয়েছে, ব্যুৎপত্তি করিয়েছি, অর্থ করিয়েছি, বিপরীত শব্দ করিয়েছি, সমস্ত কিছু করিয়ে দিয়েছি। তাহলে সমাস কথাটির ব্যুৎপত্তি নির্ণয় করো। এই অবধি তাহলে আজকের ক্লাস থাকবে। আমরা নেক্সট আবার মিট করব কামিং ফ্রাইডেতে। ঠিক আছে? ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করে এই অনুশীলনীর কাজগুলো একটু কমপ্লিট করে রেখো। দেখা হচ্ছে তাহলে পরের শুক্রবার। থ্যাংক ইউ এভরিবডি।